একটা জুলুম নির্যাতন অত্যাচারের সরকার আমরা দেখেছিলাম। 34 বছরের জঘন্যতম সরকার যারা বাংলার মানুষকে ভোটাধিকার থেকে দূরে সরিয়ে রেখেছিল, এটাকে সরিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই দিদি বলেছিলেন, তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন, বাংলায় পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি পরিবর্তন তিনি করেছেন। কি পরিবর্তন করেছেন? তিনি গণতন্ত্র ফিরিয়ে দিতে পেরেছেন? তিনি পারেননি। তিনি এটাই শুরু করেছেন, বাংলার বুকে সিপিএমের লাস্ট পিরিয়ডে 11% মানুষ ভোটাধিকার দিতে পারেননি, তাদেরকে ভোট দিতে অনেক ছাপ্পা দেওয়া হয়েছিল। আর দিদি কি করছেন? দিদি কি করেছেন আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত ভোটগুলোতে। দিদি 34% প্লাস মানুষকে ভোট অধিকার থেকে দূরে রেখেছেন, তাদেরকে ভোট দিতে দেননি। তাদের ভোট অধিকার যে ন্যায্য অধিকার ছিল তা থেকে দূরে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যে সরকার পরিবর্তন নিয়ে আসতে চেয়েছিলেন সে সরকার কি পরিবর্তন নিয়ে আসলেন? তিনি পরিবর্তন দিয়েছেন গুন্ডাইজমের, লেটেস্ট পোস্ট মডার্ন গুন্ডাইজমের উপহার দিয়েছেন। যে সরকার মানুষের ভোটকে তোয়াক্কা করে না সে সরকার গুন্ডা উপহার দেবেন, তার কি দিতে পারে? তা আমরা দেখতে পাচ্ছি বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তরে, আপনি কুচবিহার থেকে শুরু করে আপনার মেদিনীপুর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতে পাচ্ছি বাংলার প্রত্যেকটা নেতা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, লুটে পড়ে খাচ্ছে। তার একটাই কারণ, তারা জানে জনগণের ভোটের আমাদের প্রয়োজন নেই, আমরা ছাপ্পা মেরে জিতে চলে আসবো। যদি এরা জানতো যে জনগণের ভোট দরকার, তাহলে পরে কোনো একজন রিক্সা চালক, অটো চালক, সমস্ত মানুষের কাছে যে দুর্নীতি করছে তারা, এটা তারা করতে পারতো না। আজকে থানাতে গিয়ে আমরা দেখতে পাই আপনি একজন ভালো মানুষ, আপনি ভালো কাজ করেন, আপনি কোনো বিরোধী কোনো রাজনৈতিক দল করছেন, আপনার এ করার কোনো অধিকার তারা দিচ্ছে না, আপনাদের ভুরি ভুরি কেস দেওয়া হচ্ছে। কেন? কিসের ভয় এত? তার একটাই কারণ, তারা জানে কোন আদর্শবাদী দল যদি আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন আদর্শবাদী দল যদি রাজ্য আবার নতুন করে গজে ওঠে, তাহলে আমার মসনদ টলমল হয়ে যাবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এদের মানে যত বেশি বেশি বড় ভুরি ভুরি কেস দাও, এরা যদি কোনো রাজনৈতিক আন্দোলন করতে না পারে তার ব্যবস্থা করো। প্রিয় বন্ধুগণ, তাই আমরা দেখতে পাই বাংলার বুকে যাদেরকে আমরা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য পরিবর্তন করে নিয়েছেন, যে বামফ্রন্টের জঘন্যতম সরকারকে পরিবর্তন কাটা নতুন সূর্য দেখাবে, সেই দিদি উপহার দিয়েছেন। আমরা দেখেছি বিগত বক্তাদের মুখে শুনলাম যে আমরা শিক্ষা ব্যবস্থায় দেখুন, এমন একজন শিক্ষামন্ত্রী ভারতবর্ষের এই 78 বছর সারা ভারতবর্ষের চিত্র এরকম নেই। কত অপদার্থ একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছিলাম, যার বান্ধবীদের ঘরেও টাকা পাওয়া যায়, সে আজও জেলে অবস্থান করছে। একজন শিক্ষামন্ত্রী যদি চুরি করেন, আমাদের দেশের পশ্চিমবাংলার যুবকদের কাছে যাদের চাকরি দেওয়া, আপনারা জানেন প্রায় 26,000 ছেলের যাদের আজকে জীবন চরমতা ভয়ঙ্কর সম্মুখীন হয়েছে। এই 26,000 ছেলে যারা চাকরি পেয়েছিল তারা ম্যাক্সিমাম কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 18 লাখ টাকা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই যে শিক্ষক যাদেরকে নিয়োগ করেছেন বাংলার বুকে, তারা কি করবেন? তারা কি প্রকৃত শিক্ষা দেবেন? তারা কি স্কুলে গিয়ে পড়াবেন? তারা জানে যে আমরা অ্যাকচুয়ালি যে চাকরি পেয়েছি এটা আমাদের যোগ্যতাই নয়, আমরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। আর দিদি ওটা জানেন, দিদির মন্ত্রীরাও জানেন এই ঘুষ দিয়া যারা শিক্ষক তারা পড়াবে না, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে ষড়যন্ত্র এটাই, আপনারা ভাববেন বিষয়টা নিয়ে যে দিদি কেন এই ধরনের অপদার্থ শিক্ষকদেরকে নিয়োগ করলেন। তিনি চান বাংলায় যে সমস্ত শিক্ষক মানে সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, সে প্রাইমারি হোক বা আপার প্রাইমারি বা হাই স্কুল, এই সমস্ত স্কুলে পড়াশোনা যাতে না হয়। অযোগ্য শিক্ষকগুলো তারা যদি পাঠানো হয় তাহলে তারা প্রকৃত শিক্ষা দিতে পারবে না, কারণ তাদের যোগ্যতাই নেই। এই অযোগ্য শিক্ষকগুলো কি শিক্ষা দিতে পারবে? তাহলে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে যাবে। আর এর পেছনে দিদি কি করবেন? এর পেছনে দিদির যেটা অভিসন্ধি, সেটা যে চক্রান্ত, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন। অসংখ্য ব্যাঙের ছাতার মতো প্রাইমারি থেকে আপার স্কুলগুলো তৈরি হবে। আর এই স্কুলগুলো কারা করবে জানেন? এই স্কুলগুলো দিদির কোনো গুন্ডা, কোনো মাফিয়া, কোনো কারা করবে, এটা হচ্ছে অভিসন্ধি। আর আমরা যারা খেটে খাওয়া গরিব মজদুর মানুষ, যারা আমরা দুবেলা দুমুঠো অন্য যোগ্যতা আমাদের পেরেশানি হয়ে যায়, আমরা আমাদের ছেলেগুলোকে কোথায় পাঠাতে পারবো? সরকারি স্কুলে যদি পড়াশোনা না হয় তাহলে আমরা
পাঠাতে পারবো কি কোনো কর্পোরেট স্কুলে? আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ গরিব মানুষের ছেলেরা আরো গরিব হবে, তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে, তারা শিক্ষা উপযুক্ত পাবে না। প্রিয় বন্ধুগণ, এই দিদি একটা সময় বলেছিলেন, সিপিএমরা লাস্ট পিরিয়ডে সাঁতার কমিটির রিপোর্ট আপনারা দেখেছিলেন যে তড়িঘড়ি করে তারা একটা রিপোর্ট দেখেছিলেন যে বাংলার মুসলিমদের, বাংলার মাইনরিটি সেকশনদের তাদের অর্থনৈতিক অবস্থা চরম খারাপ, তাই তড়িঘড়ি তিনি তারা বিদায় নেওয়ার আগে একটা সংরক্ষণ করেছিলেন। এই মাইনরিটি সংরক্ষণের পরে আমরা দেখেছিলাম পশ্চিমবাংলায় কিছুটা হলেও আপার এডুকেশনের ক্ষেত্রে মাইনরিটি ছেলেরা তারা চান্স পাচ্ছিল, সে ইঞ্জিনিয়ারিং হোক বা ডাক্তারি হোক, এবং উচ্চশিক্ষায় তারা শিক্ষিত হচ্ছিল। আপনারা জানেন যে গত মে মাসে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, আর এর ইফেক্ট আগামী 10 বছরের বেশি চলবে। অথচ এই দিদি তিনি জানতেন খুব ভালো করে, হাইকোর্ট থেকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, বিগত 10 বছর ধরে কেস চলছে, তাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, দিদি এই বিষয়টা আপনি শুধরে নেন, যে ভুলগুলো রয়েছে 1963-তে যে হয়েছিল, তারপরে যে সংশোধিত আইন 1993-তে যে আইন হয়েছিল, সে আইনের আওতায় আপনি সংরক্ষণের ব্যবস্থাটা ঠিকঠাক করে নিন, তাহলে পরে আজকে এই মাইনরিটিদের জন্য যে ওবিসি সার্টিফিকেট এটা ক্যান্সেল হতো না। দিদি কি করতে চান? দিদি কি প্রকৃতপক্ষে কোন মাইনরিটিদের কল্যাণ করতে চান? না, আসলে দিদি কুমড়োর মতো, বাইরেটা অনেক সবুজ কিন্তু ভিতরে গেরুয়া। তাই দিদি বারবার এটা বলেছেন, আপনারা শুনেছেন যে বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো। প্রিয় বন্ধুগণ, আমরা আরএসএস বিজেপি করতে এখানে আসেনি, আমরা এটা শুধু বলতে চাই দিদির আসল উদ্দেশ্য এটাই যে মুসলিমদেরকে, বিশেষ করে মাইনরিটিদেরকে, তাদেরকে আরো বেশি দমিয়ে রাখো, যেমন রেখেছিল বামফ্রন্টরা, যেমন বিগত 34 বছর সরকার রেখেছিল, আজকে তিনি একই কৌশলে করছেন। তাই আমরা দেখতে পাই এই হাড়োয়া এলাকায়, প্রত্যন্ত এলাকায়, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো মাইনরিটি এলাকা, তাই এখানে কোনো ভালো কোনো ডিগ্রি কলেজ নেই। আপনাদের পড়াশোনা উচ্চশিক্ষার জন্য কলকাতার দিকে ছুটতে হয়। এখানে কোনো ভালো সুপার স্পেশালিস্ট হসপিটাল নেই। দিদি খুব ভালো করে জানে, এরা চাইতে পারে না, এদের সে চাওয়ার ক্ষমতাই নেই, সেরকম আওয়াজ তোলার মতো কোনো ক্ষমতা নেই। প্রিয় বন্ধুগণ, আপনাদের আমরা বলতে চাই, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেট যদি এখানে জিতে আসে, তাহলে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, এখানে উচ্চশিক্ষার জন্য ডিগ্রি কলেজ কিভাবে প্রতিষ্ঠা হয়, কিভাবে ব্যবসার আওয়াজ তুলতে হয়, সেটা আমরা করব। প্রিয় বন্ধুগণ, এখানে কোনো অসুস্থ মুমূর্ষু ব্যক্তিকে ছুটে নিয়ে যেতে হয় কোথাও আরজি কর, কোথাও পিজি, নিয়ে যেতে হয় নীলরতন কলেজে, অথচ এত বড় একটা এরিয়া, এই এরিয়ায় কোনো ভালো হসপিটাল নেই। আছে, একটু আগে শুনছিলেন, আছে কিছু প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র যেখানে কোনো চিকিৎসক সেইভাবে নেই। কেন এত বঞ্চনা? কি কারণে এত বঞ্চনা? প্রিয় বন্ধুগণ, বক্তব্য দিলে তো অনেক দীর্ঘায়িত হয়, বাংলার চিত্র এটাই। দিদি খুব ভালো করে জানে, দিদি যাদের ভোট নিয়ে ক্ষমতায় আছেন তাদেরকে কিভাবে বঞ্চিত করা যায়, এটা খুব ভালো করে তিনি জানেন। প্রিয় বন্ধুগণ, আমরা শুধু এটাই বলতে চাই আপনাদের কাছে যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এটা কোনো জাতি ভিত্তিক কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সেকুলার রাজনৈতিক দল। কেন্দ্র সরকার যেভাবে গোটা কেন্দ্রকে, দেশকে বেছে দিতে চাইছে, মোদী যেমন গোটা দেশকে বেচছে, দিদি গোটা রাজ্যে চোর আর চোর পরিণত করে দিয়েছে, সমস্ত সেক্টরে চোর ভরে দিয়েছেন, সমস্ত সেক্টর করাপশনে ভরপুর হয়ে গেছে। কোন সরকার যদি করাপ্টেড একদম সরকার পরিচালিত হয়, সেই সরকার তার দ্বারা কোনো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, তিনি জনকল্যাণ করতে পারবে না। তাই আমরা দেখতেছি চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, সেখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন, আপনার কোনো ঘরের কোনো অসহায় মা, কোনো কৃষকের ঘরের কোনো অসুস্থ কোনো ব্যক্তি যখন কলকাতাতে নিয়ে যাওয়া হয় তার সুচিকিৎসার জন্য, সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে তাদের যে চিকিৎসার জন্য মেডিসিন দরকার, সেই মেডিসিন বিচে খাওয়ার মতো প্রফেসরদেরকে, প্রিন্সিপালদেরকে তিনি রেখেছেন। কাদের সাথে সেই টাকাগুলো যায় কোথায়? কোন মানুষের কাছে সেই টাকাগুলো যায়? তিনি বাজেট অ্যালাউট করেন, টাকা বরাদ্দ করেন, চিকিৎসা ক্ষেত্রে টাকা বরাদ্দ করেন, সেই টাকাগুলো মেডিসিনও কেনা হয়, যন্ত্রপাতি কিনা হয়, সেই যন্ত্রপাতিগুলো যদি 45 লাখ টাকা দাম হয়, আপনারা দেখেছেন আরজি করেন প্রিন্সিপাল এখন জেলের মধ্যে আছে, 45 লক্ষের মেশিন উনি 3 কোটি টাকা দেখেছেন, ওই বাকি টাকাটা গেল কোথায়? কার পকেটে গিয়ে ঢুকেছে? কোন নেতাদের পকেটে গিয়ে ঢুকেছে? প্রিয় বন্ধুগণ, এইরকম হচ্ছে অবস্থা।
চিকিৎসা ব্যবস্থাকে 12টা বাজিয়ে দিয়েছেন। বড় দুঃখের বিষয়, যারা শাসক ব্যবস্থায় আছে তার নিজের ভাইকে চিকিৎসা করার জন্য পাঠাতে হচ্ছে বিদেশে। লজ্জা লাগে না যে তোমার রাজ্যে তুমি ক্ষমতায় আছো, কোন সুপার স্পেশালিস্ট চোখের হসপিটাল করা যাবে না? তুমি 13 বছর শাসন ব্যবস্থায় আছো, কোন বাংলায় কি এমন কোন কলেজ করা, মেডিকেল কলেজ করা সম্ভব হতো না? তাকে পাঠাতে হচ্ছে বিদেশে ট্রিটমেন্ট করার জন্য। এটা দুঃখ, এটা লজ্জাদায়ক যে স্বাধীনতার 78 বছর পরেও তোমরা যারা 13 বছর ক্ষমতায় আছো একটা করে ভালো হসপিটাল করতে পারলে না। তোমার ঘরের পরিবারে কাউকে ট্রিটমেন্ট করার জন্য বিদেশে যেতে হয়। এটা লজ্জাদায়ক, এটা ঘৃণিত একটা কাজ। দিদিকে এটা মনে রাখা দরকার যে তোমার ছেলে যদি বিদেশে যেতে হয়, তোমার কাছে টাকা আছে, কিন্তু আমার ঘরের মা বোনেরা যারা গরিব, খেটে খাওয়া মজদুর, শ্রমিক, কৃষক, তাদের ঘরে যদি এরকম সমস্যা হয়, তাদের চোখে তার চোখটা কি হবে? সে পারবে বিদেশিকে ট্রিটমেন্ট করতে? তার পক্ষে কি সম্ভব বিদেশে যাওয়া ট্রিটমেন্ট করা? সম্ভব না, পারবে না। তার চোখটা নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, কিন্তু পারবে না এটা করতে। প্রিয় বন্ধুগণ, এগুলো শাসক দলের কাজ, যারা ক্ষমতায় থাকে তাদের এগুলো করতে হয়, কিন্তু দুঃখজনক এটা হচ্ছে না। তার মেন কারণ হচ্ছে তারা সব চোরে পরিণত হয়ে গেছে। আমাদের দেশে বাংলায় খাদ্য ব্যবস্থার একটা সিস্টেম করা আছে। আপনারা জানেন রেশনের সময় চাল দেওয়া হয়, 5 কেজি 10 কেজি এগুলো চালগুলো দেওয়া হয়। বড় দুঃখের বিষয়, খাদ্যমন্ত্রী আজকে জেলে। গরিব খেটে খাওয়া মজদুর যারা দুবেলা দুপুরে খেতে পায় না, তাদের ব্যবস্থা করেছিল সরকার, তাদের জন্য বাজেটও করা হয়েছিল। সেই চালগুলো যাচ্ছিল কার পকেটে? খাদ্যমন্ত্রীর কোন একজন আন্ডা সান্ডা কোন একজন ব্যক্তির কাছে খাদ্যমন্ত্রীর পকেটে যাচ্ছিল, তিনিও আজকে জেলে। এইরকম নির্লজ্জ জঘন্য সরকার, আমরা দেখে ধিক্কার জানাতে চাই এই সরকারের নেতা মন্ত্রীদেরকে যে তুমি যাদের মন্ত্রী করেছো তারা গরিব খেটে খাওয়া মজদুরের চাল চুরি করতেও তারা দ্বিধাগ্রস্ত হয় না। এইরকম একটা সরকারকে আপনারা ভোট দেন। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এটা বলতে চাই আপনার ভোট অনেক মূল্যবান ভোট। আপনার ভোট আপনি নিজে দেন, আর আপনার ভোটে যদি কোনো চোর, কোনো গুন্ডা, কোনো মাফিয়াকে আপনি নির্বাচিত করেন, মনে রাখবেন এটা শুধু মমতা ব্যানার্জির বা তার সরকারের দোষ নয়, তার জন্য দায়ী আপনিও থাকবেন, আপনারাও থাকবেন, কারণ আপনার ভোটেই তাদেরকে নির্বাচিত করেন। প্রিয় বন্ধুগণ, শুধু এটুকুই বলতে চাই, আপনার ভোট দেওয়ার আগে ভাবুন যে আপনারা আমাদের দেশকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, যে কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন, নেতাজি, বিনয় বাদল, দীনেশ, তিতুমির এই জেলারই লোক, তারা যে স্বপ্ন দেখেছিলেন আমরা যে ভারতবর্ষকে আমরা দেখব একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, কিন্তু প্রিয় বন্ধুগণ আজকে সেই জায়গা আমরা নেই। তাই আসুন একটা বিকল্প রাজনীতি আমরা বাংলার বুকে উপহার দিই। আজকে এই হাওড়ার সমস্ত মানুষদের কাছে আবেদন করতে চাই যে আপনার চোর, মাফিয়া, গুন্ডাদেরকে আর ভোট নয়, একটাবার সুযোগ দিয়ে দিন, একটাবার সুযোগ দিন আমাদের মূল্যবোধ ভিত্তিক একটা রাজনৈতিক দলের নেতাকে যে আমরা কি করতে পারি 1.5 বছরে সেটা দেখাতে চাই। প্রিয় বন্ধুগণ, তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, দলে দলে সকাল সকাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ক্যান্ডিডেট আব্দুল নঈম সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে একটা সোনালী সকালের উপহার দিই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, হাওড়াবাসী, আমরা আপনাদের আশীর্বাদ চাই। আপনারা নতুন করে চিন্তা ভাবনা করুন। আপনারা দেশ বিক্রি করার নায়ক নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে ভোট দেবেন, নাকি চোর তৃণমূল তাদেরকে ভোট দেবেন? এই ভাবনা আপনাদেরকে ভাবতে হবে। আমরা বলছি না বিজেপি, না তৃণমূল, না চোর, না ওই দিল্লির ডাকাত লুটেরা, কাউকে ভোট নয়। আপনার মূল্যবান ভোট সঠিক জায়গা দিন। আপনি পবিত্র থাকুন। কেউ না কেউ তো জিতবে, কিন্তু আপনি কবে জিতবেন? আপনি সঠিক জায়গায় ভোট দিয়ে, সঠিক প্রার্থীকে ভোট দিয়ে, আপনি সঠিক অবস্থান নিয়ে আপনি জিতুন। আপনাদের আশীর্বাদ চাই। আমাদের মঞ্চে আমাদের প্রবীণ ব্যক্তি আবুল কাসেম সাহেব আছেন। আজকের এই মঞ্চে সমস্ত তরুণ যুবক বক্তা, তাদের বক্তব্যই আজকে শুনব। পরবর্তীতে আমরা কখনো সুযোগ থাকলে আবুল কাসেম সাহেবের বক্তব্য আমরা শুনবো। তার উপস্থিতি আমাদের অনেক প্রেরণা। আমরা যেমন ভারতবাসীর কাছে দেওয়া চাই, আমরা আবুল কাসেম সাহেবের কাছেও 2 হাত ভরে আশীর্বাদ চাই। তার উপস্থিতি আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই। এতটুকুতেই আজকের জন্য আমাদের জন্য যথেষ্ট। ঠিক এই পর্যায়ে সুদূর মালদা থেকে এসেছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য, লড়া ক্ষমতা বিভিন্ন সমাজ
সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আরাফাত আলী। আমি সেই সম্পাদক মণ্ডলীর সদস্য আরাফাত আলীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। হ্যাঁ, আমাদের প্রার্থী আমাকে মনে করে দিলে আরাফাত আলী একজন বিশিষ্ট শিক্ষক বটে। উপস্থিত আজকের এই পথসভায় ওয়েলফেয়ার পার্টির মনোনীত প্রার্থী আব্দুল নঈম মল্লিক সাহেব, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, হারোয়া বাজারের পথচারী, ক্রেতা বিক্রেতা, প্রশাসনের লোকজন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একটা মুহূর্তে, যেই মুহূর্তটা কোনো দেশ বা রাজ্যের কোনো ক্ষমতার হাত বদলের কোনো নির্বাচন নয়। এটা একটা উপনির্বাচন, যেই উপনির্বাচনের মধ্য দিয়ে দেশ বা রাজ্যের ক্ষমতার হাত বদল হবে না, বরং যেটা হতে পারে সেটা এই রাজ্য তথা দেশের জনগণের জীবনের মধ্যে যে অশুভ শক্তি তাদের মাথার উপরে পেয়ে বসেছে, সেই অশুভ শক্তিকে সরিয়ে দেওয়ার সূচনা হতে পারে। বন্ধুগণ, আমরা আপনাদেরকে শুধু কয়েকটা প্রশ্ন করতে এখানে এসেছি। যে প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদের কাছে আছে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের আগে, 13 তারিখে ভোট দিতে যাবার আগে একবার বিবেকের কাছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমাদের আশা। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই দেশ ভারতবর্ষ, দেশটা পরিচালিত হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির দ্বারা, এবং আমাদের রাজ্য পরিচালিত হচ্ছে মা মাটি মানুষের স্লোগান দিয়ে আসা তৃণমূল কংগ্রেসের দ্বারা। এরা এই দেশ পরিচালনার মূল মোটো কি ছিল, কি হওয়া উচিত ছিল তাদের, আর আজকে কি হচ্ছে? মামুন আক্তার ভাই বলছিলেন যে বিজেপি গভর্নমেंट বলেছে যে सबका साथ सबका विकास हम करेंगे। हाँ, सही है, ये बहुत अच्छा स्लोगान है। তেমনি আমাদের দিদি বলেছিলেন এটা পশ্চিমবঙ্গে মাটি মানুষের সরকার হবে। আমি ওই দিদিমণিকে বলে দিতে চাই, আপনি কার মাটিতে আপনি দাঁড়িয়ে কথা বলছেন? ওই ছেলেটার মা আপনি নন, যে ছেলেটা কলকাতার মাটিতে 1000 দিন ধরে বসে আন্দোলন করতে, শুধু একটা ইস্যুর ভিত্তিতে, যে সে পড়াশোনা করেছে, চাকরির পরীক্ষায় পাস করেছে, কিন্তু আপনি তার প্রতি অবিচার করেছেন, তার প্রতি সুবিচার করতে পারেননি, তার মা নয়। আজকে গোটা ভারতবর্ষে যখন সবকা সাথ সবকা বিকাশের নামে দেশ পরিচালনা করার কথা বলা হচ্ছে, তখন আপনারা জানেন গোটা ভারতবর্ষে এক শ্রেণীর মানুষকে বিভিন্ন অজুহাতে তাদেরকে রাস্তার মোড়ে পিটিয়ে মেরে দেওয়ার জন্য প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রশাসন সহযোগিতা করছে, বিজেপির নেতারা সহযোগিতা করছে। তখন তুমি কার সবকা সাথ সবকা বিকাশ বলছো? বন্ধুগণ, এটা যখন চলছে, গোটা ভারতবর্ষে এক শ্রেণীর মানুষকে সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার জন্য নানা ওসিলা তৈরি করা হচ্ছে। আপনারা জানেন 2018 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে,
যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদিমণি যখন এমপি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়, আজকে বিজেপি গভর্নমেন্ট সেটা পাস করিয়েছে। কি আছে সেই অ্যাক্টে? আজকে গোটা ভারতবর্ষে এক শ্রেণীর মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার জন্য, তাদের অর্থ সম্পদ বিষয় আশায় সবগুলোকে হাতছাড়া করে দেওয়ার জন্য, তাদের দোসরদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা জানেন ওয়াকফ বিল লোকসভায় পেশ করা হয়েছে। কি আছে সেই ওয়াকফ বিলে? আমি দুটো কথা বললাম, একটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর একটা ওয়াকফ বিল। এই দুটোই মমতা ব্যানার্জি সাপোর্ট করেছে। কিভাবে জানেন? যেদিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয় সেই দিন এই রাজ্যের 12-13 জন এমপি ওই দিন অনুপস্থিত ছিলেন। আজকে যখন ওয়াকফ বিল জেসিপিতে পাঠানো হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে, তখন এই রাজ্যের নেতা গোটা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম দরদি, সংখ্যালঘু দরদি লিডার নাদিমুল ইসলাম একজন সেই কমিটির মেম্বার। এ বেটা একদিনও সেই মিটিং এ হাজির হচ্ছে না কেন? আজকে গোটা পশ্চিমবঙ্গে যখন সংখ্যালঘুদের 90% কাজ করে দিয়েছি, 100% কাজ করে দিয়েছি বলে যখন দিদিমণি চিল্লাচ্ছেন, তখন হাজার হাজার মাদ্রাসায় শিক্ষকের অভাবে বন্ধ হতে যাচ্ছে মাদ্রাসাগুলো। কি আপনারা কাকে ভোট দিতে চাইছেন? আজকে আপনাদের বিবেকের কাছে এটা প্রশ্ন করতে হবে। নাইমুদ্দিন সাহেব বলছিলেন যে ওবিসি সংরক্ষণ, মমতা ব্যানার্জি জানতেন সাচার কমিশনের রিপোর্টের ভিত্তিতে যে ওবিসি সংরক্ষণের কাজ হয়েছিল, সে সময় যে আইন তৈরি হয়েছিল, এরা সেই আইনকে দুর্বলভাবে তৈরি করেছে। দুর্বল আইন তৈরি করে সে তার ভিত্তিতে কাজ করেছে যাতে করে এই সংখ্যালঘুদের ধোঁকা দেওয়া যায়, তাদের গলার উপরে খাড়া চড়িয়ে দিয়ে আরো একটা নির্বাচন পার করে দেওয়া যায়। বন্ধুগণ, আমরা আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই যে হাড়োয়ার মানুষ জেগেছে, শুধু হাড়োয়া নয়, গোটা বাংলার মানুষ জেগেছে। আপনার গদি কিভাবে বাঁচে আমরা দেখতে চাই। আপনি সংখ্যালঘু শুধু নয়, বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের জীবন জীবিকা নিয়ে যেভাবে চিনিমিনি খাচ্ছেন এবং গোটা বাংলার মানুষকে যেভাবে ভুলভাবে পরিচালিত করে শুধু গদি বাঁচিয়ে রাখার জন্য টলমল রাজনীতি করছেন, এটা বাংলার মানুষ, গোটা বাংলা বুঝে গেছে। যখন দিল্লি গভর্নমেন্টের প্রয়োজন, যখন দিল্লিতে লোকসভায় উপস্থিত থাকার কথা, যখন হুমকি দেওয়ার কথা, যখন ইন্ডিয়া জোটের হওয়ার কথা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দোদুল্যমান পরিস্থিতির মুখোমুখি হন, দোদুল্যমান অবস্থান গ্রহণ করেন। কেন? এই জন্যই করেন যে এই বাংলা পরিচালনা করতে গিয়ে তিনি যে জুলুম করেছেন, তিনি যে লুটতারাজ করেছেন, তার সঙ্গী সাথীরা যে লুট করেছে, সেই লুট যাতে নরেন্দ্র মোদীর হাত সেই লুট থেকে বাঁচতে তার মাথার উপরে থাকে। বন্ধু, আমরা তাই বলে দিতে চাই, এই ফ্যাসিস্ট বিজেপি এবং সর্বগ্রাসী মমতা বন্দ্যোপাধ্যায় দুটোই আজকের সমাজের জন্য হুমকি। বাকি থাকে অন্যান্য দল। আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস শূন্য বিধানসভায় এরা কি করবে আজ পর্যন্ত কোনো পলিসি গাইডলাইন ঠিক করতে পারছে না। গত কদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন হয়েছে। আমার কাছে বিশেষ সূত্রে খবর, বামফ্রন্ট আমলের মন্ত্রী, মাদ্রাসা দপ্তরের মন্ত্রী ছিলেন সাত্তার, আব্দুল সাত্তার নাকি প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে। যেই তার নাম প্রদেশ কংগ্রেস সভাপতির নাম থেকে কেটে দেওয়া হয়েছে, শুভঙ্কর সরকারকে সভাপতি করা হলো, আব্দুল সাত্তার তৃণমূল গভর্নমেন্টের একটা আধিকারিকের পদে বসে পড়েছেন। এরা কারা? গোটা বাংলায় কংগ্রেস, সিপিএম এদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন তাদের কাছে চ্যালেঞ্জ।
বন্ধু, বাংলার মানুষ দেখেছিল সাগরদিঘিতে যে বাইরন বিশ্বাসকে জিতিয়েছিল। বাইরন বিশ্বাস পরের দিন দিদির আঁচলের তলায়। আজকে কি হবে? কারা বিকল্প? পশ্চিমবঙ্গ কাদের কাছে সুরক্ষিত? বন্ধু সাথী, আমরা সেই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। গোটা বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবকিছুকে লুট করে দিয়ে আজকে সাথী ধরা হচ্ছে। যে সাথীতে লক্ষ্মীর ভান্ডারে মা বোনেদের 500 টাকা 1000 টাকা করে দিয়ে আজকে দেখুন 500 টাকা দেওয়ার পর আপনার ছেলেটাকে পাঠাতে হবে প্রাইভেট স্কুলে। 500 টাকা দেওয়ার পর ওই মাকে হেসেলে রান্না করতে গিয়ে যেখানে তেলের দাম 80 টাকা 90 টাকা 100 টাকা হওয়ার কথা, সেখানে 150 টাকা 200 টাকা। রসুন 300 টাকা কেজি। লক্ষ্মীর ভান্ডার কত পান? ক কিলো রসুন হয়? 1000 টাকায় না। এটা ভূক্ষেপ নয়, মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ নয়। মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ যেন তেন প্রকারে ক্ষমতার বসে থাকা। তাই আমরা আপনাদের কাছে এই আহ্বান রাখতে চাই, এই দাবি রাখতে চাই যে এই ভোটটা গদি পাল্টানোর ভোট নয়। এই ভোটটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার ভোট। এই ভোটটা তুমি ভুল করছো, তুমি লুটেরাদের সঙ্গ দিয়েছো, তুমি বাংলার মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছো। দ্রব্যমূল্যের দিনের পর দিন বেড়েই চলেছে, তুমি কোনো কর্ণপাত করনি। আর যদি কেউ কথা বলে তাহলে দলদাস পুলিশকে দিয়ে তাদেরকে হ্যারেস করার চেষ্টা করছো। আমরা তাই বলে দিতে চাই, এই পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে আপনি যেটা করছেন, আগামী দিনে এই পুলিশকে আমরা দেখে নিতে চাই বাংলার জনগণ। তারা পালানোর জায়গা পাবে না। টেবিলের তলায় যেভাবে লুকোচ্ছে, এই টেবিলের তলায় লুকানোর জায়গাও পাবে না, সঙ্গে আপনিও। বন্ধু সাথী, আমরা তাই হাড়োয়া বিধানসভার মানুষের কাছে আমরা বলে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই যে আপনারাই পারেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, সর্বগ্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। যদি রুখে দাঁড়ান, আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হন, তাহলে আমরা মনে করি আমরা ওই ক্ষমতা রাখি, আমরা ওই হিম্মত রাখি যে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলে গোটা বাংলায় যে অরাজকতা তৈরি হচ্ছে, সেই অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা একটা সুন্দর বাংলার স্বপ্ন আমরা বাঙালিদের দেখাতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন যে এই বাংলায় যখন গোটা ভারতবর্ষের দিকে, গোটা ভারতবর্ষ যখন বাংলার দিকে চেয়েছিল, এই বাংলার মমতা ব্যানার্জি তখন বিজেপির পেছন থেকে রাসে পা দিয়ে, লেজে পা দিয়ে থেকে গোটা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়ে একটা ভুল বার্তা দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক পরিবেশকে তছনছ করে দিয়েছে এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জির আমলে যখন বিজেপি জুজু তুলছে যে এই সরকার সংখ্যালঘুদের হয়ে কাজ করছে, তখন মমতা ব্যানার্জির সংখ্যালঘু তোষণ কতটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। নামকে আসতে মানুষকে ভুল বুঝিয়ে মাথায় হাত দিয়ে তাদের একটা গাড্ডার সামনে, গর্তের সামনে দাঁড় করিয়ে দিয়ে সবসময় খাড়া গড়ায় ঝুলিয়ে, যদি ভোট না দাও, বিজেপি চলে আসলে এনআরসি তোমাদের তাড়িয়ে দেবে, বিজেপি চলে আসলে এই করবে, ওই করবে, এই করবে, সেই করবে করে গোটা বাংলার একটা বড় অংশের মানুষকে ভুল বুঝিয়ে সে ক্ষমতায় বসে থাকতে চায়। তাই আমরা মনে করি যে এই নির্বাচনটা তাদের যে সতর্ক করে দেওয়ার জন্য আপনারা একজোট হন। আপনারা একজোট হয়ে ওয়েলফেয়ার পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল নঈম মল্লিককে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে করে আমরা বিধানসভায় গিয়ে আমাদের বাংলার এই দুর্দশার কথা, দেশের এই করুণ পরিস্থিতিতে দেশের জনগণকে বাঁচানোর জন্য যে রাস্তা, সেই রাস্তা খুঁজে বার করি। এ কথা বলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়েলফেয়ার পার্টি জিন্দাবাদ।
হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে আমাদের প্রার্থী ওয়েলফেয়ার পার্টির প্রার্থী আব্দুল নঈম মল্লিকের সমর্থনে যে পথসভা, আমাদের চিহ্ন গ্যাস সিলিন্ডার চিহ্ন। আগামী 13ই নভেম্বর গ্যাস সিলিন্ডার চিহ্ন ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের আজকের যে নির্ধারিত সময়, আমরা আশা করব নির্ধারিত সময় আমাদের বক্তব্যকে শেষ করতে। এই পর্যায়ে আমাদের শেষ বক্তা রাজ্য কমিটির অন্যতম সদস্য শেখ মোজাফফর হোসেন, আমি তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। হ্যালো, সর্বপ্রথম এই হাড়োয়া বাজার এলাকায় সকল রকমের ব্যবসায়ী, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন কাজে ব্যস্তরত জনতা, সকলকে জানাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। গণতন্ত্রের বড় উৎসব ভোট, সেটা এই বিধানসভায় পরিচালিত হতে চলেছে। আগামী 13ই নভেম্বর হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন। এই নির্বাচনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী আব্দুল নঈম মল্লিক সাহেব অংশগ্রহণ করেছেন। আগামী 13 তারিখে আব্দুল নঈম মল্লিককে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। এই আবেদন নিয়ে আজকের এই পথসভায় কতগুলো কথা আপনাদের সামনে রাখতে চাই। বন্ধুগণ, আমরা যে দেশে বসবাস করছি, এদেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়ে গেল, কিন্তু এখনো এই দেশের বহু সমস্যা রয়েছে। আমরা এই স্বাধীনতার 78 বছরে এসেও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তার আগে এই হাড়োয়াবাসীর কাছে কিছু প্রশ্ন করতে চাই যে স্বাধীনতার 78 বছরে এই হাড়োয়াবাসী কি বিশুদ্ধ পানীয় জল ফ্রিতে খেতে পাচ্ছে? স্বাধীনতার 78 বছর পরেও এই হাড়োয়াবাসী কি সকল ভোটার তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন? স্বাধীনতার 78 বছর পরেও এই হাড়োয়াবাসী কি সুচিকিৎসা পাচ্ছে? এই জিনিসগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে এবং এই প্রশ্নগুলো আপনাদেরকে ভাবতে হবে। আজকে পশ্চিমবাংলা রাজ্যে বিভিন্ন জায়গায় বা রাজনীতির মহলে যে ট্রেন্ডটা চলছে তার কতগুলো কথা আপনাদের সামনে রাখছি। আজকে বাংলার জনগণকে বোঝানো হচ্ছে যে সারা বাংলায় 3 জন মাত্র লোক রয়েছেন যারা বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে, আর বাকি কেউ হতে পারে না। সেই 3 জনের একজন হচ্ছে দিদি, আর একজন তার ভাইপো, আর একজন এখন তাদের সঙ্গে থাকা লোক।
সে বন্ধু নয়, শুভেন্দু এখন বিজেপিতে আছেন। এই তিনজনই নাকি বাংলার মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা রাখেন, বাকি জনেরা আর মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা রাখেন না। ঠিক দেশেতে একটা ট্রেন্ড পরিচালিত করা হচ্ছে যে গোটা দেশের মধ্যে 140 কোটি জনগণের মধ্যে প্রধানমন্ত্রী হবার যোগ্যতা থাকে আছে নাকি মাত্র 2 জনের। এক হচ্ছেন নরেন্দ্র মোদী আর 2 হচ্ছেন রাহুল গান্ধী। 140 কোটি জনগণের মধ্যে আর কারো প্রধানমন্ত্রী হবার নাকি যোগ্যতা নাই। আমি এদের যোগ্যতা সম্পর্কে কতগুলো কথা আপনাদের সামনে রাখছি। কেন্দ্রের যে সরকার পরিচালিত করছেন, যিনি আছেন, তিনি নাকি ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং কোথাও নাকি চা বিক্রি করতেন। তিনি নাকি চাওয়ালা ছিলেন। তো আমরা তো সেটা দেখিনি বা জানি না, কিন্তু উনিই বলেছেন। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে এই চাওয়ালা চা বিক্রি করতে করতে ছোটবেলা থেকে এর এমন অভ্যাস হয়ে গেছে না, যে অভ্যাসটা অত্যন্ত ক্ষতিকর আমাদের দেশের জন্য। আপনারা দেখেছেন নিশ্চয়ই, বাইরে বেরোলে দেখতে পাবেন, বা যারা ফুটবল খেলে, বা যারা বাসের কন্ট্রাক্টর হয়, বা যারা হকারি করে, এদের বাড়ির লোকেদের কাছ থেকে খবর নেবেন, জানতে পারবেন একটা কথা, যারা রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়েও কেউ হকারি করে। যে ফুটবল খেলে না, তার পাশে যে রাত্রে শুয়ে থাকে, কোনো না কোনো একদিন শট খেয়ে গেছে, সে ঘুমিয়ে ঘুমিয়েও ফুটবল খেলে, এত ভালোবাসার সঙ্গে খেলে। যারা বাসের কন্ট্রাক্টর, তারাও ঘুমিয়ে ঘুমিয়ে কন্ট্রাক্টরি করে ফেলে। এটা রাতে তার পাশে যারা শুয়ে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারা যায়। এত ভালোবাসার সঙ্গে তারা করে। আর আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি ছোটবেলায় এত ভালোবাসার সঙ্গে চা বিক্রি করতেন যে তার রক্তের মধ্যে এই বিক্রি করা নেশাটা মিশে গেছে, তাই আজকে দেশের সকল সম্পদকে বিক্রি করতে লেগেছে। কখনো তিনি রেল বিক্রি করছেন, কখনো বিমানবন্দর বিক্রি করছেন, কখনো পলিসি বিক্রি করছেন, কখনো প্ল্যাটফর্ম বিক্রি করছেন। এই বিক্রি করা লোকটাকে যদি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে সরানোর কথা আমরা না ভাবি, যদি আজ থেকে আমরা সচেতন না হই, তাহলে আগামী দিনে গোটা দেশকে বিক্রি করে ছেড়ে দেবে। তাই এই বিক্রি করা লোককে প্রধানমন্ত্রীর আসন থেকে সরানোর শপথ নিতে হবে। আমার আগের বক্তা বলেছে যে এই নির্বাচনটা কিন্তু দেশের সরকার বা রাজ্যের সরকার বদলের নির্বাচন নয়, কিন্তু এই নির্বাচনটা এটা জানানোর নির্বাচন রাজ্যের সরকারকে এবং দেশের সরকারকে যে একদল মানুষ আসছে যারা মূল্যবোধের পক্ষে লড়বে, যারা এই বিক্রি করা লোককে দেশটাকে চালাবে, আর যারা রাজ্যের এই সমস্ত অসাধু লোককে, যারা রাজ্যের ক্ষমতায় বা পার্টির বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন, তাদেরকে এক এক করে জেলে পাঠাবেন। আজকে জানেন আমাদের রাজ্যের সরকারের যাদের নেতৃত্ব আছেন, এদের নাম বললে অত্যন্ত ঘৃণ লাগবে। কে এই কুণাল ঘোষ, কে এই মদন মিত্র, কে এই পার্থ চ্যাটার্জি, কে ছত্রধর মাহাতো। এদের বিগত দিনে যদি যেতে যান তাহলে বুঝতে পারবেন রাজ্যটা কাদের হাতে আছে। এদের কারোর নামে আছে, যে চুরি ডাকাতি খুন এসব তো আছেই। এমনকি জানেন এক সম্পাদক যে রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে তাদের যাত্রীদের লুট করেছিল, সেই অভিযোগও আছে। কারা এরা? এই লুট করা লোকেদেরকে আমরা আমাদের রাজ্য ছেড়ে দেব? এরা যারা চলন্ত ট্রেনকে দাঁড় করিয়ে লুট করে, তারা আজকে রাজ্যের ক্ষমতাসীন দলের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা কি করে রাজ্যের মানুষকে পরিচালিত করতে পারে? কি করে সুপথে পরিচালিত করতে পারে? পারে না। আজকে যিনি সম্পাদক এই কুণাল ঘোষ 19,500 কোটি টাকা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন। আপনারা জানেন না 2013 পর থেকে যে সারদা কেলেঙ্কারি নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গেল,
সেই 19,500 কোটি টাকার ইতিহাস এই কুণাল ঘোষ জানে। আরে জানে বলে একে এই সরকার তার দলের একটা দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন যাতে মুখ না খুলতে পারেন। আজকে আমরা যে জায়গায় এসে অবস্থান করছি, গোটা পৃথিবীতে টেকনোলজি এত বৃদ্ধি পেয়েছে, টেকনোলজির যুগে দাঁড়িয়ে বলে দেওয়া যায় আমরা যেখানে আজকে অবস্থান করছি এর মাটির নিচে সোনা আছে না কয়লা আছে না পাথর আছে না জল আছে, মাটি না খুঁড়ে বলে দেওয়া যায়। এমনকি এরকম টেকনোলজি আছে যে মায়ের পেটে কি সন্তান আছে জন্মের আগে বলে দেওয়া যায় পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। এইরকম টেকনোলজির যুগে 19,500 কোটি টাকা কোন ডাকাত দল লুট করে নিল সেটা ধরতে পারা যায় না? এটা লজ্জার। এত টেকনোলজির যুগে আমরা বাস করছি, তারপরেও আমরা এটা বলতে পারি না যে আরজিকর কাণ্ডের কে দোষী। এত টেকনোলজির যুগে থাকার পরেও আমরা এটা বলতে পারি না কেন? এটা পারা যায়। আসলে সদিচ্ছার অভাব রয়েছে সরকারের এবং কাউকে আড়াল করা হচ্ছে। আমি তাই এই সরকারকে বলে যেতে চাই, আড়াল করবেন না। বাংলার জনগণ সজাগ হচ্ছে, তারা সচেতন হচ্ছে। যদি এরকম অপরাধীদেরকে আড়াল করেন তাহলে আগামী দিন আপনার পুরো সংগঠন, আপনার পুরো দায়িত্বশীল, আপনার পুরো সরকার যারা সব জেলে গিয়ে বসে থাকবে, সময়ের অপেক্ষা মাত্র। যদি অবিলম্বে এই ভুলগুলোকে শুধরে নিয়ে বাংলার জনগণের কথা না ভাবেন তাহলে আপনার জন্য অত্যন্ত বিপদ। স্বাধীনতার ৭৮ বছর পরেও আমরা গোটা বাংলাকে বিশুদ্ধ পানীয় জল খেতে দেখতে পাচ্ছি না। স্বাধীনতার ৭৮ বছর পরেও আজকে বাংলার এবং দেশের জনগণের স্বাধীনতা নাই অনেক রকমের। আমাদের পোশাক পরিধানের স্বাধীনতা নাই, বাংলার জনগণের বাক স্বাধীনতা নাই, তাদের শিক্ষা অর্জনের স্বাধীনতা নাই, তাদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। একদল অসাধু লোক এই সমস্ত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে চলেছে। তাই বন্ধু, আজকে সময় এসেছে যে এদেরকে অন্তত হুঁশিয়ারি করার, যে যদি বাংলার জনগণের কথা না ভাবেন, যদি কেবলমাত্র অপরাধীদের আড়াল করার কথা ভাবেন তাহলে শুধরে যান। না হলে কিন্তু আগামী দিনে আপনাদের সকল জায়গা হবে কিন্তু জেলের মধ্যে। এর আগের একটা কথা শুনেছেন, আজকে গোটা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাদের কোনো কঠিন এবং জটিল রোগ হলে আপনারা জানেন পশ্চিম বাংলার বাইরে তাদেরকে নিয়ে যেতে হয়। কেন? পশ্চিম বাংলাও তো একটা বড় রাজ্য, এদের ইনকাম কম নয়। এই রাজ্যের জনগণ কেন এই রাজ্যে উন্নত চিকিৎসা পাবে না? এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এর আগের বক্তাও একটা কথা বলেছেন যেটা অত্যন্ত লজ্জার, যখন আপনাদের সেকেন্ড ইন কমান্ড অ্যাক্সিডেন্ট হলো, তার চোখের চিকিৎসার জন্য তার রাজ্যে, যে রাজ্যে তার সরকার চলে সেই রাজ্যে একটাও জায়গা নাই, গোটা ভারতবর্ষে একটাও জায়গা নাই। ভারতবর্ষের বাইরে গিয়ে চিকিৎসা করে আসতে হলো। লজ্জা করে না আপনার? আপনার রাজ্যের দুস্থ গরিব পরিবারের ছেলে মেয়েরা কোথায় গিয়ে চিকিৎসা করবে তার ব্যবস্থা করেননি। আপনার ক্ষমতা আছে বলে ভিন রাজ্যে নয় ভিন দেশে গিয়ে চিকিৎসা করে ফিরে এলেন। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত লজ্জার। আজকে পশ্চিম বাংলার জনগণকে কেন বিশুদ্ধ পানীয় জল খাওয়াতে পারছেন না? স্বাধীনতার ৭৮ বছর পরে এটা কেন অভাব রয়েছে? আসলে এটা অভাব নয়, এটা মানসিকতার অভাব এবং এর মধ্যেও কিছু নীল নকশা আছে। কি জানেন? আপনারা জানবেন গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট জলের বোতলে বিক্রি হচ্ছে জল। যদি গোড়ার দিকে যান
তাহলে জানতে পারবেন এই বোতলে যে লেবেলগুলো সাদা আছে এর কোম্পানিতে ধরে গিয়ে দেখেন এই সরকারের কোন দাদার হাতের ধরে এই কোম্পানিগুলো আছে। যদি পশ্চিমবাংলার জনগণকে এরা ফ্রিতে বিশুদ্ধ পানীয় জল খেতে দেয় তাহলে এই দাদাদের ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যাবে। এটা বাংলার জনগণকে লুট। জল পর্যন্ত খেতে দিচ্ছে না, জলের জন্য তাদের থেকে অর্থ লুট করছে এই সরকার। আর কি করছেন? আর করছেন গোটা রাজ্যের বিভিন্ন সেক্টরগুলোতে নীল আর সাদা রং করে বেড়াচ্ছেন। কেন নীল সাদা রং করতে হবে? নীল সাদা রং রাজ্যের বিভিন্ন জায়গায় না করে আপনার মনটাকে একটু সাদা করুন, তাতে অন্তত জনগণের কিছু লাভ হবে। আপনার মনটাকে পরিশুদ্ধ করে সাদা করুন, তাতে বাংলার জনগণ বেঁচে যাবে, বাংলার শিক্ষিত বেকার যুবকরা বেঁচে যাবে। কিন্তু আপনি সেদিকেও ভাবছেন না, নীল সাদা রং করার জন্য ভাবছেন। এতেও কেলেঙ্কারি আছে। কেন এই নীল সাদা রং করে বেড়াচ্ছেন জানেন? এই নীল সাদা রংগুলো যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, খবর নিয়ে দেখেন সেই কন্ট্রাক্টর গুলোকেও বলে দেওয়া হয়েছে এই রংগুলো এই কোম্পানিটাকেই কিনতে হবে, যে কোম্পানিগুলো এই ভাইপোর লোকেরা চালাচ্ছে। তাহলে আপনার নীল সাদা রংটাও ইচ্ছে নয়, ইচ্ছে হচ্ছে ব্যবসাটা করানো। বাংলার জনগণের ভালো কথা ভাবার আপনার ইচ্ছে নয়, ইচ্ছে বাংলার জনগণকে লুট করে ধ্বংসের পথে কি করে ফেলে রাখা যায়। যদি এটা না করেন তাহলে আগামী দিনে আপনার গদি আর থাকবে না। কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, এরকম মিথ্যাবাদী, এরকম ভাওতা দিয়ে কিছুদিন চলা যায় মাত্র, চিরজীবন চলা যায় না। সময়ের অপেক্ষা করুন। বাংলার জনগণ সজাগ হচ্ছে। বাংলার জনগণ যেমন 200 বছরের, গোটা দেশের জনগণ যেমন 200 বছরের ইংরেজ শাসককে তাড়াতে পেরেছে ভারতবর্ষ থেকে, কংগ্রেস শাসনকে তাড়াতে পেরেছে এই রাজ্য থেকে, বামপন্থী শাসককে তাড়াতে পেরেছে এই রাজ্য থেকে, আপনারও সময়ের অপেক্ষা মাত্র, বেশি দিন আর নয়। আপনার সময় শেষ হয়ে এসেছে। এই জায়গা থেকে আপনাকে হুঁশিয়ারি করতে চাই, যদি অবিলম্বে যারা রাস্তায় বসে আছে যে যুবকরা চাকরির জন্য, তাদের হকের চাকরি ফিরিয়ে না দেন, যদি আরজি করের সঠিক বিচার না করেন, যদি বাংলার জনগণকে বিশুদ্ধ পানীয় জল খেতে না দেন, যদি বাংলার জনগণের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা না করেন, যদি বাংলার জনগণের জন্য উন্নত রাস্তাঘাট না করেন, যদি বাংলার জনগণকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মূল্য বৃদ্ধিটাকে রোধ করেন, তাহলে বাংলার জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আরো বলতে চাই যে জানেন, এসব তো কতগুলো কোম্পানি আর তাদের ব্যবসার কথা হলো, কিন্তু সরকার শুধু বাংলার জনগণকে অন্য কিছু দেখে না। একটা দিক দিয়ে দেখে শুধু ব্যবসা, আর দুটো দেখে তাদের কেবলমাত্র আমাদের ভোট সম্পদ কি করে রাখতে হবে। এর বাইরে তাদেরকে কোনো কিছু, তাদের উন্নয়নের কথাও ভাবে না কিছু। আজকে বাজারের মূল্য কি হারে বেড়েছে, কি করে সংসার চলবে, চাকরি নাই, ব্যবসার অবস্থা আশঙ্কাজনক, কিন্তু সে ব্যাপারে ভাবছেন না। ওদের সরকার কি করে চলবে, ট্যাক্স কি করে আদায় হবে, কি করে বাংলার জনগণকে ধোঁকা দেওয়া যাবে, এইসব চিন্তা ভাবনাই করে চলেছে শুধুমাত্র। বাংলাকে দূষিত করছে একটা বর্জ্য পদার্থ, সেটা হলো প্লাস্টিক। এই প্লাস্টিকের কয়েকটা কথা বলি। প্লাস্টিকটা বন্ধ করে যদি চটের ব্যবস্থা, যে ব্যাগগুলো ছিল সেগুলো ব্যবহার হতো, তাহলে বাংলার শিল্প, চট শিল্পগুলো, পাট শিল্পগুলো বেঁচে যেত। কিন্তু সেই শিল্পগুলোকে ধ্বংস করে দিয়ে প্লাস্টিক চলছে। কখনো কখনো খুব চাপে পড়ে বন্ধের ঘোষণা দেয়, কিন্তু এটা বন্ধ করেনি বা করতে পারছে না সরকার। কেন পারছে না জানেন? এই প্লাস্টিকের কারখানাগুলো এই ভাইপোর লোকেদের, আর কারণ নয়। যদি প্লাস্টিক বন্ধ করে দেয় তাহলে ওদেরও ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে।
তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই হাড়োয়া বিধানসভার সকল জনগণের কাছে আবেদন করছি যে ভাই, সময় এসেছে। আজকে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করছে, আজকে যে জাতির চরম বিপর্যয়ের দিনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জাতির এই চরম বিপর্যয়ের দিনে আমাদেরকে নিজেদের ভোট নিজেদের প্রয়োগ করতে দিতে হবে। জাতির এই চরম বিপর্যয়ের দিনে যদি আপনারা এগিয়ে না আসেন, তাহলে আগামী দিন বা পরবর্তী প্রজন্ম ধ্বংসের পথে পরিচালিত হবে। তাই এখন আগামী 13 তারিখে হাড়োয়া বিধানসভায় যে উপনির্বাচন আছে, সেই নির্বাচনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী আব্দুল নঈম মল্লিক সাহেব দাঁড়িয়েছেন। 4 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে এই সরকারকে একটা হুঁশিয়ারি প্রদান করবেন, এই আবেদন রেখে সকলকে আবারও গণতন্ত্রের উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা শেষ করছি। ওয়েলফেয়ার পার্টি জিন্দাবাদ। বন্ধুগণ, হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে আমাদের প্রার্থী ওয়েলফেয়ার পার্টির প্রার্থী ডক্টর আব্দুল নঈম মল্লিকের সমর্থনে আজকে হাড়োয়া পুলিশ থানার পাশে যে পথসভা ছিল, সেই কার্যক্রম শেষ পর্যায়ে। আমি দুটি কথা বলে শেষ করব হাড়োয়াবাসীর উদ্দেশ্যে, এলাকাবাসীর উদ্দেশ্যে। আপনারা জানেন, বামপন্থীদের অত্যাচারে অত্যাচারিত হয়ে জর্জরিত হয়ে মানুষ যখন বিকল্পের সন্ধান দিদিকে কেন্দ্র করে করছিল আর দীর্ঘ স্বপ্ন দেখাচ্ছিলেন বামপন্থী সরকারকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবেন, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবেন বলে, আপনারা একটু চোখ বোঝালেই বুঝতে পারবেন, দেখতে পাবেন যে ব্রিগেডের যে জনসমাবেশ হতো, সেখানে ওই দিদি বিশাল বড় ঘন্টা টাঙিয়ে বলতে বামফ্রন্টের বিদায় ঘন্টা। কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রামের পর বামফ্রন্টের বিদায় তিনি দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গবাসী, এলাকাবাসী, রাজ্যবাসী, প্রান্তিক চাষি, প্রান্তিক কৃষক, শ্রমিক, মজদুর, শিক্ষিত যুবক যে আশা নিয়ে বিদায় দিয়েছিল, যে আশা নিয়ে দিদির হাতে ক্ষমতা তুলে নিয়েছিল, সেই দিদি কতটুকু আশা ভরসার জায়গায় পৌঁছেছে, কতটুকু আশা জুগিয়েছে, কতটুকু চাওয়া পাওয়া দিয়েছে, সে প্রশ্ন আজকে জেগে ভাবতেই হচ্ছে। আজকের বাংলার বঞ্চিত শিক্ষিত যুবক তাদের অভিশাপ দিদির উপর, এই তৃণমূল সরকারের উপর, তাদেরকে রাজপথে নামিয়ে দেওয়ার জন্য এই দিদি আজকের পশ্চিমবঙ্গবাসী সংখ্যালঘু মুসলমানদেরকে বলেন, আমি বিজেপির বিরোধী। তিনি বিজেপির বিরোধী হওয়া তুলে সংখ্যালঘু মুসলিমদের ভোট একচেটিয়া তার দলের তিনি নিজের দিকে নিয়ে নেন। বন্ধুগণ, আজকের এই ভারত সরকার, মোদী সরকার মুসলমানদের প্রাণের সম্পত্তি, নিজস্ব সম্পত্তি, মসজিদের সম্পত্তি, দেবস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, এতিমখানার সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তি যা কিনা মুসলমানদের একান্ত নিজের, সেই সমস্ত সম্পত্তিকে করায়ত্ত করতে চায়, আত্মসাৎ করতে চায়, সেই সমস্ত সম্পত্তি মুসলমানদের হাত থেকে কেড়ে নিতে চায়। আমরা ওয়েলফেয়ার পার্টি আমাদের সর্বশক্তি দিয়ে, বুকের রক্ত দিয়ে বিজেপির এই চক্রান্তকে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে আত্মসাৎ করার বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো। গতকালকে কলকাতার একটি বিশাল সমাবেশ হয়েছে আমাদের সামাজিক সংগঠন, আমরা সেখানে আওয়াজ দিয়েছি, আগামীতে বিজেপি এবং নরেন্দ্র মোদীর কালো হাত যদি ওয়াকফ সম্পত্তির দিকে এগিয়ে যায়, আত্মসাৎ করতে চায়, আমরা প্রাণ দিয়ে তাকে রুখবো। বন্ধুগণ, আপনারা ভুল করবেন না, এই বিজেপিকে হয়তো তৃণমূল রুখবে। বন্ধুগণ, না, এই পার্লামেন্টে যত মুসলিম বিরোধী, যত দেশ বিরোধী, যত জাতীয়তা বিরোধী বিল পাস হয়েছে, এই মমতা ব্যানার্জির পার্লামেন্ট সদস্যরা যারা আমরা তাদেরকে ভোট দিয়েছি, তারা সেখানে গড় হাজির থেকেছে, অ্যাকাউন্ট করেছে, তারা নরেন্দ্র মোদীর বিল পাসগুলোকে সুগম করেছে এবং প্রত্যেকটা বিল পাস হয়েছে। অর্থাৎ যা মোদী তাই দিদি, যা দিদি তাই মোদী, যা মোদী তাই দিদি, এই বাক্য আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এবং আগামী 26-এ মমতা ব্যানার্জির বিদায় ঘণ্টা তো বাজবেই এবং তারই একটি
চূড়ান্ত এবং আপনাদেরকে সবুজ সংকেত দিতে হবে আগামী 13ই নভেম্বর হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ওয়েলফেয়ার পার্টির যে রাজনীতি, আমাদের যে প্রার্থী সমাজসেবী ডাক্তার আব্দুল নঈম মল্লিকের সমর্থনে আজকে যেখানে কয়েকজন যুব নেতৃত্ব আপনারা যারা আমরা যারা ওয়েলফেয়ার পার্টির ওয়েলফেয়ার স্টেট দেখতে চাই, যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখায় আপনাদেরকেও সামিল হতে হবে এবং 13ই নভেম্বর আপনাদেরকে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে ওয়েলফেয়ার পার্টির পাশে থাকতে হবে, আপনাকে জিততে হবে, ওয়েলফেয়ার পার্টিকে জেতাতে হবে। এই বলেই আমরা আজকে আমাদের পক্ষ থেকে এই যে পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আব্দুল নঈম মল্লিক জিন্দাবাদ, গ্যাস সিলিন্ডার জিন্দাবাদ, ওয়েলফেয়ার পার্টি জিন্দাবাদ।